ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ফের মেধা না কোটা স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। গতকাল 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই এই উত্তেজনা শুরু হয়। জানা গেছে এবার 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হারিয়েছেন। অন্যদিকে বিভিন্ন কোটায় 41 থেকে 46 নম্বর পেয়ে 2.5 শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। জানিয়ে সর্বত্র নিন্দার ঝড় শুরু হলে আজ সন্ধ্যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের মতে এই কোটা ব্যবস্থা বহাল থাকা 24-এর গণঅভ্যুত্থানের সঙ্গে সাংঘর্ষিক, যা মূলত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ। যেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে মাত্র 6 মাস আগে হাজার হাজার ছাত্র জনতা তাদের প্রাণ বলিদান দিয়েছেন, সেই কোটা মেডিকেল ভর্তি পরীক্ষায় বহাল রাখা কি সত্যি সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ? সব মিলিয়ে সরকারের 6 মাসে ব্যর্থতা ও সফলতার সমীকরণ কোথায়, কেমন, এসব নিয়ে আজকের আলোচনা করতে চাই রাজকাহনে। স্টুডিওতে আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আছেন 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, এবং আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। দর্শক, আজকে রাজকাহনে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। যেটি দিয়ে শুরু করছিলাম আমরা কোটা ইস্যু, এবং আমরা দেখেছি 2024-এ আসলে কোটা ইস্যু থেকে আমরা সরকার পতন পর্যন্ত ঘটতে দেখেছি। সেই কোটা ইস্যু 2025-এর শুরুতেই আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। বারবার আসলে কোটা ইস্যু এবং এই এক কোটা ইস্যু থেকে অনেক বড় কিছু হয়ে যাচ্ছে। সেই সব কিছু মিলিয়ে আসলে আমি একটু জানতে চাই, মোশাররফ হোসেন আপনার কাছে আসি। কোটা আন্দোলন থেকে সরকার পতন, 2025-এ এসে আবারও সেই কোটা আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে। কোটার একটি আন্দোলন হচ্ছে, বারবার হচ্ছে, বিভিন্ন ধরনের জায়গায় হচ্ছে, বিভিন্ন সেক্টরে হচ্ছে। এই বৈষম্যের বিরুদ্ধে, এই কোটার বিরুদ্ধে সমাধান আসছে না কেন? নাকি কেউ সমাধান করতে চাইছে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধেয় আলোচক এবং ডিবিসির দর্শক শ্রোতা। আসলে আগে যেই আমাদের প্রচলিত যেই নিয়োগ, সেই নিয়োগে আগে প্রায় 30% কোটা ছিল মুক্তিযোদ্ধাদের। তারপর আপনার সব মিলিয়ে প্রায় আমরা দেখেছিলাম প্রায় 45-এর উপরে কোটা ছিল। আমরা গত 2024-এ দেখেছিলাম ছাত্রদের আন্দোলনের মুখে হাইকোর্টের একটি সিদ্ধান্তের কারণে এটার সমাপ্তি হয়েছে, যে সর্বশেষ সকল কোটা বাদ দিয়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য 5%, উপজাতিদের জন্য 2% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 3%। এবং আমরা তখন দেখেছিলাম যারা আন্দোলনরত ছিল তারা কিন্তু এই দাবিটাকে মেনে নিয়েছে এবং এটা নিয়ে কোনো প্রতিবাদ হয় নাই। হাইকোর্টে এর বিরুদ্ধে কোনো আপিলও কিন্তু হয়নি এবং আমরা ভেবেছিলাম সেটা সমাপ্তি হয়ে গেছে। কিন্তু আজকে আবার আমরা দেখলাম যে এই প্রসঙ্গটা আবার উত্থাপন করা হয়েছে। একটি মীমাংসিত বিষয়কে আবার উত্থাপন করে আবার একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা আমার মনে হয় এই বর্তমান সময়টা আমাদের কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কাম্য না। জি, তারা তো আলটিমেটাম দিয়েছে এবং তারা সবভাবে কোটা পদ্ধতির বাতিল চাইছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন তারাও কিন্তু এবারের এই আন্দোলনে মেডিকেল ছাত্রদের সাথে আছেন, সেটিও তারা ঘোষণা করেছেন। তার মানে সামনে পরিস্থিতি কি আরো ঘোলাটে হচ্ছে? না, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি দেখেন এই যে বিশেষ করে 5ই আগস্টের বিগত স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর নানা সেক্টর কিন্তু একটা উত্তপ্ত করার জন্য, আপনি আনসার বিদ্রোহ দেখেছেন, হাইকোর্টে একটি সমস্যা করার জন্য একটা বেঞ্চ বসেছিল, সেইটা আপনি দেখেছেন। এখনও নানা দাবি দেওয়া নিয়ে বিভিন্ন পক্ষ কিন্তু সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়। কিন্তু আমার মনে হয় এই বিচ্ছিন্ন কোনো কিছু করে টোটাল যে একটি জনগণ এবং রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ডক্টর ইউনূসের যে সরকার বর্তমানে রয়েছে, সেখানে বিঘ্ন সৃষ্টি করার খুব একটা সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়। শাহাদাত হোসেন সেলিম, অন্তর্বর্তী সরকারের সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে এবং একের পর কিন্তু আমরা দেখছি যে বিভিন্নভাবে নানান রকম দাবি দেওয়া নিয়ে আসলে নানান ধরনের আন্দোলন হচ্ছে। সেক্ষেত্রে এই যে কোটা নিয়ে বারবার আন্দোলন করা হচ্ছে, মেডিকেল সবশেষ আসলে মেডিকেল শিক্ষার্থীদের যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, এবং তারা একদিনের মধ্যে আলটিমেটাম দিয়েছিল, এক ধরনের সিদ্ধান্ত তারা চেয়েছে কোটা বাতিলের। যদিও সেই সিদ্ধান্ত, কোটা বাতিলের সিদ্ধান্ত কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি যে ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে কোটায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের। তার মানে বারবার আসলে এই ইস্যুটিকে খুব একটা সমাধানের পথে নিয়ে না গিয়ে একটা অমীমাংসিত জায়গায় রেখে দেওয়া হচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে। এটা তো আসলে একটা মোটামুটি একটা মীমাংসিত বিষয়। এটা কোটা একসময় পুরো কোটাটাই বাতিল করা হয়েছে, হাইকোর্ট থেকে এটাকে আবার পুনরুজ্জীবন করা হয়েছে, সেজন্য ছাত্র আন্দোলন হয়েছে।
হাইকোর্টের মাধ্যমে এটা একটা সমাধান হয়েছে। মানে আগে 45% কোটার থেকে 8% কোটায় নেমে এসছে। এখন এখানে যেটা হচ্ছে সেটা হলো যে কজনেই কোটাতে আপনার যুক্ত হয়েছে, বা আমরা ধরেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা কোটা অথবা উপজাতিদের একটা কোটার বিপক্ষে নই। আমরা যারা সমাজের অপ্রচলিত অংশ অথবা সমাজের থেকে বিচ্ছিন্ন অংশ অথবা যাদেরকে আমরা আরও সমাজের মূল স্রোতে আমরা সম্পৃক্ত করতে চাই, তাদেরকে যদি আমরা একটু সুযোগ সুবিধা দিয়ে আমরা যদি তাদেরকে আরও আপনার আলোকিত করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। এখানে ব্যাপারটা হলো মুক্তিযোদ্ধাদের বিষয়টা নিয়ে এখন যেটা কথা হয়েছে যে 193 জন মুক্তিযোদ্ধাদের কোটার মধ্যে এসছে এবং তাদেরটা স্থগিত করেছে। এখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টা একটা ব্যর্থ মন্ত্রণালয়। ব্যর্থ মন্ত্রণালয় বলতে বর্তমান সরকারের ডক্টর ইউনূস সাহেব ছাড়া আর প্রত্যেকেরই মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ছিটেফোঁটা একটু কাজ করতেছে, অন্যান্য মন্ত্রণালয়গুলো পুরোই একেবারেই ব্যর্থ, মানে তাদের কোনো দায়িত্বই নেই। যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলতে পারি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের প্রায় দেখা গেল যে যেই কজনকে তালিকাভুক্ত করা হয়েছে তার মধ্যে 50,000 মুক্তিযোদ্ধার বয়স হলো যে 71-এর পরে যারা জন্ম নিয়েছে। তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পর্যন্ত তাদেরকে যে ভাতাটা দিয়েছে সেই ভাতাটা কি তাদের থেকে ফেরত নিয়েছে কিনা, তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, যেসব সরকারি কর্মকর্তারা 2 বছর আপনার চাকরি মেয়াদ বাড়িয়ে নিয়েছে তাদেরকে আইনের আশ্রয় আনা হয়েছে কিনা, এটা একটা অথর্ব একটা মন্ত্রণালয়, কোনো নাড়াচাড়া নাই। তো সেখানে মুক্তিযোদ্ধাদের কোটার মধ্যে কি আসলে মুক্তিযোদ্ধা আছে কিনা, কারণ আমরা ইদানিং দেখতেছি যে চাচা মুক্তিযোদ্ধা চাচাকে বাপ মানে বানিয়ে আপনার কোটার মধ্যে চাকরি পেয়েছে, তারপরে একেবারেই মানে মুক্তিযোদ্ধার ধারে কাছে নাই এই ধরনের অবস্থা নিয়েও আপনার চাকরি টাকরি পেয়েছে। এগুলো যেমন সত্য কথা, তেমনি এখানে ঠিক আছে 193 জনকে যাচাই বাছাই করলো। মুক্তিযোদ্ধারা তো আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা সবসময় সম্মান করি এবং মানে তাদের অবদানকে আমরা অস্বীকার করি না। তাদের ছেলেদের সন্তানদের কোটা পর্যন্ত আমরা আসলে মেনে নিতে পারি, কিন্তু তাদের যে নাতিপুতিদের কোটাটা এটাকে খুব একটা মানা যায় না। তারপরেও ধরুন 5% তো সেটা হয়তো খুব বেশি। নাতিরা নাই এখন। হ্যাঁ, নাতিরা যদি না থাকে, সন্তানরা যদি থেকে থাকে, তাহলে সেটা আসলে একটু যাচাই বাছাই করে। সেখানেও বারবার দ্বিমত পোষণ হচ্ছে আসলে রাজনৈতিক দলগুলো কি চাইছে, সেই সাথে ছাত্ররা আসলে কি চাইছে, সেখানে আমরা দ্বিমত বাড়ছে সেটিও দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গাটিতে যদি আমি একটু সাইফুল হক আপনার কাছে আসি, সাদাত হোসেন সেলিম যেটি বলছিলেন আসলে খুব বেশি তো আসলে কোটা নেই, কিন্তু এরপরেও কিন্তু বারবার আমরা যে দাবি দেখেছি কোটা নাম মেধা, যে প্রশ্ন আসলে বারবার আমাদের সামনে এসছে, সেখানে সবাই কিন্তু মেধার পক্ষে ছিলেন এবং এখনও সেই কারণে সেটি আছে। এবং যেই ছাত্রদের আসলে ভর্তির ফলাফল যাচাই বাছাই হবে, তাদের যে রেজাল্ট স্থগিত রাখা হয়েছে, তাদের আসলে ভবিষ্যৎ কি হবে সেটিও তো একটি শঙ্কার মধ্যে পড়ে গেল। আপনাকে ধন্যবাদ। আর সম্মানিত আলোচকবৃন্দ, এটা তো উচ্চ আদালত থেকে তো এর একটা সমাধান দেওয়া হয়েছিল এবং সেই সমাধানটা আমাদের আন্দোলনকারী বা রাজনৈতিক দল বা সমাজের গুরুত্বপূর্ণ অংশজন সবাই একভাবে তারা সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। কারণ আপনি সবচেয়ে ডেমোক্রেটিক স্টেটেও নানা কারণে যারা পিছিয়ে থাকেন অধিকারের ক্ষেত্রে, সুযোগের ক্ষেত্রে, তাদের জন্য সবাইকে একটা ইনক্লুসিভ সমাজের মধ্যে যুক্ত করবার ক্ষেত্রে রাষ্ট্রকে 10, 20, 30, 50 বছর, 100 বছর নিয়ে চিন্তা করতে হয়। সেই জায়গা থেকে অনেক সময় এরকম বিশেষ পিছিয়ে পড়া জনগণ বা নানা কারণের জন্য বা যাদেরকে বলতে পারেন যে ক্ষমতায়ন করা দরকার কারো অবদানের জন্য, তো এগুলো তো কমতে কমতে এখন একটা মনে করি খুব যৌক্তিক পর্যায়ে এসছে। আর আপনি যেটা বললেন এগুলো নিয়ে ধরুন আজকে হয়তো মেডিকেলের ভর্তি নিয়ে এটা হয়েছে, কালকেই দেখা যাবে যে আরও অন্যত্র একই বিষয় কালকে আসতে পারে। তো যেহেতু 5 মাসে এর আগে এত বড় ইস্যুটা হাজির হয়নি, এই জন্য বিষয়টা সামনে আসেনি। আমার মনে হয় যে এখন এটাকে অন্তর্বর্তী সরকার উচিত হবে, আমি মনে করি যে এই ইস্যুতে উচ্চ আদালতে একটা রায় আছে, তারপরে এখানে শুধু আন্দোলনকামী না, আমি মনে করি সমাজের রাজনৈতিক দলসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে এর একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করা দরকার। আজকে ধরুন এটা 3 দিন পরে কিভাবে সমাধান হবে আমি জানি না। ছাত্রদের যে কথাটা 70 নাম্বার পেয়েও তিনি পাস হতে পারলেন না, একজন 42 নাম্বার পেয়েও তিনি চান্স পেয়ে যাচ্ছেন, এই কথাকে তো আপনি 100 ভাগ আপনি কিন্তু উড়িয়ে দিতে পারছেন না। এটা একটা বিবেচনা। আবার যে বিবেচনায় 5%, 2 বা 3% রাখা হয়েছে, এটাও আমাদের উত্তরাধিকার, এটা অনেকের বাস্তবতা, এটা আমাদের
একটা স্বীকৃতি, মর্যাদা, ভবিষ্যতের দিকে তাকিয়ে অনেকগুলো করতে, এটা যে অনন্তকাল এভাবে চলবে ব্যাপারটা তাও না। একটি সমাধান আমাদের একটু নির্দিষ্ট সময়ের জন্য একটু আলাপ আলোচনা করে আমার মনে হয় যে ইস্যুটাকে আর বাড়তে না দিয়ে, কারণ এই ইস্যুটা যদি চলতে থাকে ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্র কিন্তু একই ধরনের প্রশ্ন উঠবে, একই ধরনের আন্দোলনের জায়গাটা বাড়বে। সেই আন্দোলন তো আসলে আমরা বারবার দেখছি সাইফুল হক। এবিএম মোশাররফ হোসেন, এই যে বোঝাপড়ার কথা আমরা বলছি, মেডিকেলে ভর্তি পরীক্ষা, অর্থাৎ মেডিকেলে বাংলাদেশের সবচাইতে বেশি যারা মেধাবী তারাই চান্স পেয়ে থাকেন, সেটি আমরা সাধারণত জানি। সেই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আমরা স্থগিত করছি, তার মানে মেধাবীদেরকে আমরা অপেক্ষা করাচ্ছি তারা কবে ডাক্তার হবেন, কবে আমরা সেবা পাবো, সেটিও একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো নিয়ে এই বোঝাপড়াগুলো কি আগে করা যেত না? এই ভর্তি পরীক্ষার আগে করা সম্ভব ছিল কিনা? না, এই জিনিসটা কিন্তু একটা সেটেল বিষয় ছিল। আপনারা দেখেন আমরা 2024-এ যখন যেই আন্দোলনে সরকার পতন হয়ে গেল, তখন হাইকোর্টের মাধ্যমে কিন্তু এটা চূড়ান্ত রায় দেওয়া হয়েছে এবং সকল পক্ষ কিন্তু এটা মেনে নিয়েছে এবং আমরা দেখেছি সবাই অভিনন্দিত করেছে। এখন দেখতে হবে যে কোন অংশ বা কোন গোষ্ঠী বা কী স্বার্থের কারণে এই আন্দোলনটা করে, এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। আরেকটু আমরা সরকারের পক্ষ থেকে দেখেছিলাম যে আপনার খুব দুশ্চিন্তার খুব কারণ আছে বলে আমাদের কাছে মনে হয় না, কারণ ওনারা বলেছে কাগজপত্র যাচাই করে যারা প্রকৃত মুক্তি, এখানে প্রশ্ন উঠেছে কিন্তু এই মুক্তিযোদ্ধারা কি রিয়েল মুক্তিযোদ্ধা কিনা, যে কথাটি আমাদের সেলিম ভাই বলেছে যে অনেকে 70-এর পর জন্ম, তারা মুক্তিযোদ্ধা দিয়ে অ্যাডভান্টেজ নিচ্ছে। এখন এটা যদি যাচাই বাছাই করে, এখন আমরা তো মুক্তিযুদ্ধকে সম্মান করি, আমরা অহংকার, এবং এদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য সকল পক্ষ কিন্তু ইতিমধ্যে সর্বসম্মতিক্রমে একমত হয়েছে। সুতরাং এটা নিয়ে খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে খুব শীঘ্রই সংকটের হয়তো সমাধান হয়ে যাবে। কিন্তু সাদাত হোসেন সেলিম, ছাত্ররা তো বারবার বলছেন যে তারা আসলে যেভাবেই হোক এই কোটা প্রথার বাতিল করতে চান। সেক্ষেত্রে যদি আসলে কোটা প্রথা বাতিল না হয়, 2024-এ যে ছাত্র আন্দোলন হয়েছে, যে গণঅভ্যুত্থান আমরা দেখেছি কোটা আন্দোলনকে কেন্দ্র করে, সেটির সাথে তো সাংঘর্ষিক হচ্ছে, সেই কথাটাও তো সত্যি না। দেখুন, আপনার যে হাইকোর্টের রায়ের পরে ছাত্র যারা কোটার বিরোধী আন্দোলনের মধ্যে ছিল তারা কিন্তু এটাকে মেনে নিয়েছে, অভিনন্দন জানিয়েছে এবং তারা আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছে। পরবর্তীকালে আমরা যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছি, আমরা এই আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার জন্য, বা বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই যে আপনার পুলিশের যারা নির্মমভাবে আবু সাঈদ সহ তাদেরকে হত্যা করা হয়েছে, সেই সব হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আন্দোলনটাকে এক পর্যায়ে তুঙ্গে নিয়ে গিয়ে আমরা সরকারের পতন ঘটিয়েছি। তাহলে কোটা ইস্যুটা সেটেল ইস্যু। আর কোটা ইস্যুর হাইকোর্টের ঘোষণা করার পর থেকে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিতরিত করাটা আরেকটা ইস্যু। সেখানে আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে শরিক হয়ে আমরা সরকারকে পতন করিয়েছি। এখন এখানে একটা কথা বলতে পারেন যে হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আলোচনা, হ্যাঁ, আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আপনার সম্প্রতিকালে আমরা দেখেছি যে আপনার মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স করেছে 12.5 বছর। 12.5 বছর যদি সর্বনিম্ন বয়স হয়ে থাকে, তাহলে বর্তমানে একটা মুক্তিযোদ্ধার কোনো সন্তানরা ঠিক মেডিকেলে ভর্তি হওয়ার মতো পর্যায়ে আছে কি না সঠিক মুক্তিযোদ্ধা, এটা একটু সন্দেহের অবকাশ আছে। সেই ক্ষেত্রে 193 জনটা স্থগিত করেছে। যাচাই বাছাই করে যাওয়ার পরে যদি দেখা যায় তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান, সেই ক্ষেত্রে আমরা মুক্তিযুদ্ধকে আপনার সম্মান জানিয়ে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করে এবং হাইকোর্টের আদেশকে সম্মানিত করে আমরা এটা মানতেই পারি। আর এর বাইরে যদি যাচাই বাছাইয়ের মধ্যে ধরা পড়ে যে কেউ ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সেখানে হয়েছে, তার বিরুদ্ধে চরমতম শাস্তি প্রদান করা। আসলে যখন বারবার ছাত্ররা আন্দোলন করছেন, বারবার তারা খুব সুস্পষ্টভাবে বলছেন তারা পুরো কোটা প্রথার বাতিল চাইছেন, সেই প্রথাটি আসলে বাতিল হচ্ছে না কেন? নাকি আসলে কোথাও না কোথাও গিয়ে আমরা ব্যাপারটা তো এরকম না। এটা তো বাতিলের বিষয়টা পরবর্তীকালে হাইকোর্টের মাধ্যমে এটা সেটেল হয়েছে। এখন যদি ছাত্ররা পুরোটাই বাতিল চায়, তার মধ্যে দিয়ে ধরেন আমরা অন্তত মুক্তিযোদ্ধাটা বলতে পারি না, কারণ মুক্তিযোদ্ধা তো 50-52 বছর হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদেরকে আর সেই তাদের সন্তানদের সেরকম কোটা আর হয়তো আর থাকবে না আগামী 2-1 বছর পরে। কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী এবং উপজাতিদের একটা কোটা থাকাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। অন্তত 3% থাকুক, একদম পুরোপুরি বাতিল না করে তাদেরকে আমরা একটু সমাজের আলোকিত স্থানে আনতে চাই। এখন ছাত্ররা বাতিল করতে চাচ্ছে এবং আসলে ঘটনাটা তো আজকে আমাদের এই ব্যাপারে আমাদের বিশদ কোনো ধারণা নেই। আমরা শুধু যেটা যদ্দূর জানতে পেরেছি ওদ্দূরই আমরা বলছি। তবে এইটা কথা ঠিক যে সরকারকে তাৎক্ষণিকভাবে অ্যাকশান নিতে হয়, সরকারকে তাৎক্ষণিকভাবেই আপনার যে কোনো ব্যাপারে রিয়েক্ট করতে হয়, সরকারকে তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিতে হয়। এটা নিয়েছে আমার মনে হয় ধরুন 48 ঘন্টা লাগবে এটা যাচাই করতে। 48 ঘন্টার বেশি তো লাগার কথা নয়। যে তাৎক্ষণিক সিদ্ধান্তের কথা আপনি বলছেন সাইফুল হক, সেই এখন আসলে যে তাৎক্ষণিক সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যাদের আসলে 193 জনের ফলাফল স্থগিত করা হয়েছে, আপনি কি মনে করছেন এই তাৎক্ষণিক সিদ্ধান্তটা নেওয়াটা কতখানি ভালো হয়েছে, নাকি আসলে এই সিদ্ধান্তের কারণে আবারও নতুন করে কোনো গন্ডগোল সৃষ্টি হতে পারে? না, আমি এটাকে আপনি যেভাবে একটা গন্ডগোল হিসেবে দেখছেন বড় আকারে, আমি ওভাবে দেখছি না। আমি মনে করি
যাচাই বাছাই করা হলে হয়তো দেখা যাবে যে হয়তো সংখ্যাটা তো অনেকখানি কমে আসতে পারে। যেটা বললেন না যে আমাদের এখানে রাষ্ট্রের মন্ত্রী সচিব পর্যায় পর্যন্ত মুক্তিযোদ্ধা নন, অত ভুয়া মুক্তিযোদ্ধা সেজে তারা বছরের পর বছর তারা সুযোগ সুবিধা নিয়েছেন না। সুতরাং এই তালিকার মধ্যেও সত্যি সত্যি প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা, তাদের সন্তান কিনা, তো সেটা তো নিশ্চয়ই দেখার সুযোগ অবকাশ আছে। আর আমি মনে করি আর পলিসি হিসাবে যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, একেবারেই কোথাও কোনো কোটা পদ্ধতি থাকবে না। কোনো স্টেট যারা এই দাবি করছেন ভবিষ্যতে তারাও যখন ক্ষমতায় যাবেন কখনো, তাদের পক্ষে এটাকে 100% বাতিল করে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এখানে অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ, অধিকার এবং সুযোগের কারণে অনেকে নানা দিক থেকে বঞ্চিত থাকেন। ফলে রাষ্ট্রের দায়িত্ব থাকে এই বঞ্চিত মানুষকে, যারা পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক মানুষ, প্রান্তজন, তাদেরকে কিভাবে তারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে অধিকারের ক্ষেত্রে সমতাকে তারা তুলে আনবেন। ফলে এটাই ন্যায্যতা। ফলে এটা হয়তো একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত থাকবে। তারপরে যখন বোঝা যাবে যে এখন আর এটা প্রয়োজন নেই, তখন তো সমাজের মধ্যেও একটা ডায়ালগের একটা কনসেনসাস তখন কিন্তু আসবে। ফলে আমি আশা করি এটা নিয়ে যেটা হয়েছে, ধরুন এরপরে যেটা বললাম, হয়তো অন্যান্য ক্ষেত্রে যাতে এরকম না হয়, এটা অন্তর্বর্তী সরকারের বিষয়টাকে, এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় না, এটা একটা নীতিগত একটা পলিসিগত বিষয়। এটাকে যথাযথ গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে আলাপ আলোচনা করে সংকটটা সমাধান। যেই গুরুত্বের কথা আপনি বলছেন, এই যে আসলে বিভিন্ন ইস্যুতে ছাত্রদের সাথে রাজনৈতিক দল বলি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বলি, তাদের এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে। এখন আসলে নির্বাচন ঘিরে এক দূরত্ব খুব সুস্পষ্ট, সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকের পর থেকে কি আমরা আসলে এটিও বলার সুযোগ পেয়ে যাচ্ছি যে কোটা ইস্যুতেও আসলে রাজনৈতিক দল, ছাত্র, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মাঝে আবারও এক ধরনের নতুন দূরত্ব সৃষ্টি হলো কিনা, এই প্রশ্নের উত্তর আমরা নিব। তবে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। এবিএম মোশাররফ হোসেন, সব কিছু নিয়ে আসলে আমরা দেখছি এক ধরনের দূরত্ব বাড়ছে, এবং সেটি আসলে নির্বাচনে ইস্যু হোক কিংবা যদি আজকের বিষয়টি আমি বলি কোটার বিষয়, সব জায়গাতেই আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন কিংবা ছাত্র যারা আছেন, সাধারণ ছাত্র, তাদের সবার সাথে একদম দূরত্ব বাড়ছে। কোনো না কোনো কারণে আসলে এই দূরত্ব কমিয়ে আনার আমরা এখনো কোনো পদক্ষেপ দেখছি না, কেন? না, এটা আপনি লক্ষ্য করবেন যে আমরা এই যে বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার, এটা কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটা কি জন্য তৈরি হয়েছে, এটার মূল স্পিরিটটা হলো বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এখন এদের যে কর্মকাণ্ড, সেখানে তো বৈষম্য প্রকট আকার ধারণ করছে। আপনি রাজনৈতিক দলগুলি তাদেরকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, অথচ আপনি দেখেন যে এই সরকারের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক শক্তির সাথে যারা আছেন তাদের একটি গ্রুপ আছে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি আছে। তাহলে কি এইটা নিরপেক্ষ কোনো সরকার হলো? একটা নির্দিষ্ট অংশকে আপনি সমর্থন দিচ্ছেন। শুধু তাই না, আরেকটি বড় যে জিনিসটি এখন সবার মনে প্রশ্ন, যখন তারা উপদেষ্টা হয়েছিলেন তখন রাজনৈতিক দলকে কিছু বলেছিল, তখন আপনারা কেন বলেননি যে আপনারা আসলে রাজনৈতিক দলগুলি শোনেন হিসেবে চান না? না, রাজনীতি তখন তো এই যে আজকে কোন একটি রাজনৈতিক দল তৈরি করা হবে, তারা আগামী দিনে ইলেকশন করবে, তারা রাষ্ট্রকে পরিচালনা করবে, এই ধরনের কোনো ঘোষণা তো তাদের ছিল না। বরং তাদের ঘোষণা ছিল বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনে সবার জন্য একটা সাম্য, মানবিক মর্যাদা, সবার জন্য একটি বাংলাদেশ তৈরি করা। কিন্তু এখন আমরা কি দেখছি? এখন তো সেই জায়গা তারা নাই। বরং আমরা দেখছি প্রতিনিয়ত এক একটা ইস্যু নিয়ে আজকে রাজনৈতিক দলগুলি যে দাবিগুলি উত্থাপন করা হচ্ছে, সেগুলি অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ আজকে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোথাও একটা জিনিস দাবি উত্থাপন করে, পরবর্তী সময় দেখি আমরা ইন্টারিম গভর্নমেন্ট সেটা মেনে নিচ্ছে। অর্থাৎ এখানেও তো আপনার আবার এই ঠিক একই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারাও তো দাবি করছেন যে কিছু ইস্যু আছে যেখানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি যা বলছে তাই মেনে নেওয়া হচ্ছে। নো, আমি আপনাকে একটা বলি, আপনি যদি মনে করেন যে এই এখন বাংলাদেশে যা হচ্ছে, আপনি মানে এই যে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারা, কারণ তারা কিন্তু সরকারে গেছে। কিন্তু বাইরে থেকে কারা, কিন্তু আমরা যেভাবে কথা বলি, সেলিম ভাইরা, সাইবুল ভাইরা যেভাবে কথা বলে, তারা এইভাবে কথা বলার সেই সুযোগ কিন্তু এখন নাই। এই যে আপনি যে কথাটি বললেন, এই আজকে ক্ষমতায় কারা? ইউনূস এবং বৈষম্য বিরোধী আন্দোলনের 3 জন উপদেষ্টা। তাহলে এই যে কোঠা বাতিল কার বিরুদ্ধে তারা করছে? এটা তো তাদের প্রতিনিধি ক্যাবিনেটে আছে, তারাই তো সেখানে উত্থাপন করতে পারে, সেটাই তো আলোচনা করতে পারে। আজকে রাজপথে এসে কেন জনমনে একটি আতঙ্ক তৈরি করা হচ্ছে?
এই জিনিসগুলি আপনাকে স্পষ্ট করতে হবে। আপনি ক্ষমতায় সরকারও থাকবেন, আবার আপনি একটা নিরপেক্ষ সংস্থা হিসেবে নিজেকে দাবি করবেন, এটা তো হতে পারে না। আর পাশাপাশি আরেকটা যে জিনিসটা এখন জনমনে যে প্রশ্নটি আপনি বলছেন যে আমরা শুনছি যে একটা রাজনৈতিক দল গঠিত হচ্ছে, তাহলে কি সেটা কি সরকারের ছত্রছায়ায়, সরকারের সহায়তা নিয়ে, আর্থিক সুবিধা নিয়ে? তাহলে সেটা তো বৈষম্য মুক্ত হলো না, বরং আমরা মনে করি বৈষম্যকে একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়া হলো। এখানেই আমার মনে হয় জনমতে একটি ব্যাপক অসন্তোষ দেখা যে বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, সাদাত হোসেন সেলিম, সেই বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য 2000-এর অধিক মানুষ প্রাণ দিয়েছে। সেই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে এখন আমাদেরকে ভাবতে হচ্ছে আসলে আমরা কোটা প্রথা বাতিল করব নাকি আসলে সেই কোটা প্রথা থাকবে, এবং সেই বিষয়টি নিয়েও বড় এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারগুলোর মাঝে, এবং মাঝখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মাঝে। বারবার আসলে কিছু না কিছু ইস্যু সামনে চলেই আসছে, যে ইস্যুগুলোর কারণে আসলে এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তৈরি হচ্ছে। কোথাও না কোথাও এখনো কোনো ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন কি? না, দেখুন, আপনার এই সরকারের সাথে তো জনগণের সম্পর্ক নাই, জনগণের সাথে সম্পর্কবিহীন এটা একটা সরকার। আমরা সে সময় আমরা এটাকে মেনে নিয়েছি একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। জনগণই তো চেয়েছিল আমরা জনগণের অংশ হিসাবে, জনগণের রাজনৈতিক দল হিসাবে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করেছি। বিশেষ করে ডক্টর ইউনূসকে আমরা সমর্থন করেছি সরকার প্রধান হিসেবে। কিন্তু শুরু থেকে, প্রথম দিন থেকে অন্তত আমি বলে এসেছি যে ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্তিটা এটা একটা ভুল সিদ্ধান্ত, কারণ তারা একটা প্রেশার গ্রুপ হিসাবে বাইরে থাকাটাই শ্রেয় ছিল, এটা প্রথম থেকে বলে আসছি। আর এখন যেটা বলছি সেটা হলো যে যেহেতু সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা নাই, সেহেতু সরকারের সাথে তো একটা এক ধরনের দূরত্ব জনগণের সাথে থাকবেই, কারণ এটা তার জনগণের নির্বাচিত সরকার নয়। আমরা এই সংকট সমাধানের জন্য যত দ্রুত সম্ভব আমরা নির্বাচনটা চাই। অতীতের অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পেরেছে। প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার সেরে এই নির্বাচনগুলো তাড়াতাড়ি করে ফেলাটাই শ্রেয়। কিন্তু তা না করে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিংস পার্টি গঠন করে সেখানে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা চলা হচ্ছে, এবং যে জিনিসগুলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কখনো দাবি করা হয়নি, আমরা কোনো দাবি উত্থাপন করি নাই, সেই জিনিসগুলো আজকে সংস্কারের নামে একটা চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আমরা ভোটারদের বয়স 17 বছর, এটা আমরা চাইনি। আমরা প্রার্থী হওয়ার বয়স 21 বছর, এটা আমরা চাইনি। আমরা সংসদের মেয়াদ 4 বছর, এটা আমরা চাইনি। এই জিনিসগুলো করা হচ্ছে। তারপর বলা হয়েছে যে আপনার 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত সংস্কার কমিটিগুলো তাদের রিপোর্ট জমা দেবে, সেটা সময় বাড়িয়ে আজকে দেখলাম যে আবার ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত করা হচ্ছে। অর্থাৎ ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা যেমন চিন্তাভাবনা চলছে, তেমনি করে একটা রাজনৈতিক দল গঠন করে আপনার ক্ষমতায় ভোগদল করার এই ধরনের একটা চিন্তা কিন্তু চলছে। শাহাদাত হোসেন সেলিম, আপনারা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, মাঠে যারা পুরনো রাজনৈতিক দল আছে তাদের আসলে নতুনদের এই রাজনৈতিক দল নিয়ে এত চিন্তা কেন, এত ভয় কেন? নতুন রাজনৈতিক দল প্রতিদিন একটা করে জন্ম নেয়, আমাদের কোনো সমস্যা নাই। রাজনীতি বাংলাদেশে যে কোনো লোকে করতে পারে, যে কোনো দলে করতে পারে, যে কোনো ব্যক্তি করতে পারে, যে কোনো গোষ্ঠী করতে পারে, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় তো কোনো রাজনৈতিক দল গঠন করাটা বর্তমান যে সরকার, এই সরকারের স্পিডের সাথে মিলছে না। কারণ আমরা এই সরকারকে বলছি দলনিরপেক্ষ সরকার, কিন্তু এখন আর বর্তমান সরকারকে দলনিরপেক্ষ সরকার বলা যাচ্ছে না। কারণ সরকারের আপনার উপদেষ্টা মণ্ডলীতে বসেই বেশ কয়েকজন উপদেষ্টা একটা রাজনৈতিক দল গঠন করার যে প্রক্রিয়াগুলো সেগুলো করতে চাচ্ছে এবং করছে বলে আমরা বিভিন্নভাবে অভিহিত হচ্ছি। তো সুতরাং আমাদের আপত্তিটা সেখানেই যে আপনারা যদি দল করতে চান তাহলে আপনারা ক্ষমতা থেকে সরে এসে আপনারা দল করান, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা উপভোগ করে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় সহযোগিতায় কোনো রাজনৈতিক দল করলে কিংস পার্টি, সেই কিংস পার্টি বাংলাদেশের মানুষ এটাকে সহজভাবে নেয় না। অথবা এই কিংস পার্টি এবং এই কিংস পার্টির ইতিহাসও বাংলাদেশে ভালো নয়। আর বর্তমানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কোনো রাজনৈতিক শূন্যতা নাই। রাজনৈতিক শূন্যতা থাকলে একটা রাজনৈতিক দল জন্ম নিতে পারে, একটা রাজনৈতিক দল হতে পারে এবং রাজনৈতিক দলগুলো খুবই বড় হতে পারে। কিন্তু রাজনৈতিক দল বাংলাদেশে তো 200-এর অধিক রাজনৈতিক দল আছে। আপনি আপনার কথা থেকে আসলে একটি কথা সুস্পষ্ট, যারা আসলে এই মুহূর্তে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বা উপদেষ্টা হিসেবে যারা আছেন তারা কোনো না কোনোভাবে সরকারের মদতপুষ্ট। সাইফুল হক, যদি দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, বর্তমানে আমরা খুব শঙ্কিত আছি আমাদের সন্তানদেরকে নিয়ে। আমরা চাই যে আন্দোলন সফল করার জন্য আমাদের এই সন্তানরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে, অকাতরে আপনার মানে বুক পেতে দিয়েছে গুলি খাওয়ার জন্য। এখন তাদেরকে আবার কিন্তু আপনার তাদের শিক্ষাঙ্গনে ফিরে গিয়ে নিজের মানে শিক্ষা জীবনটা শেষ করা দরকার। এখন যারা সমন্বয়কের পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি অফিস আদালতে একটা মানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করছে, এত সমন্বয় বাংলাদেশে ছিল না, এত সমন্বয় জেলা পর্যায়ে ছিল না, এত সমন্বয় উপজেলা পর্যায়ে ছিল না। এখন সমন্বয়করা বর্তমান সরকারের কর্মকাণ্ডকে সরকার পরিচালনার ক্ষেত্রে কিংবা এই ছাত্ররা যদি আসলে সরকারের মদতপুষ্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে তারা তো যাই দাবি করছেন সেই দাবি মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটি তো হচ্ছে না। তাহলে বারবার কেন আমরা সেভাবে ট্যাগিং করছি তাদেরকে?
আপনাকে ধন্যবাদ। আপনি অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন। প্রথম আপনি আপনার মূল প্রশ্ন ছিল যে সরকারের সাথে অন্যদের একটা দূরত্বের জায়গাটা তৈরি হচ্ছে কিনা। তো আমরা তো এই সরকারকে, এটা ছাত্রদের নিযুক্ত সরকার হলেও সকল রাজনৈতিক দল আমরা তো সরকারকে এক কাট্টা সমর্থন দিয়ে আসছি। কিন্তু গত 5-5.5 মাসে যেটা সরকারের দরকার ছিল, প্রধান স্টেক হোল্ডার কারা? অভ্যুত্থানকারী জনতা, তার মধ্যে ছাত্ররা একটা পার্ট, আর গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে যোগাযোগ, বোঝাপড়া, যে একটা অর্গানিক এনগেজমেন্ট যেটা থাকা দরকার ছিল, 3-4টা গুরুত্বপূর্ণ সময়ে ছাড়া সরকারের দিক থেকে এই ধরনের রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে যে সরকার পরিচালনা করবে, আমরা এরকম কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। সেই জায়গা থেকে আবার দেখছি যে ধরুন প্রফেসর ইউনূসের একটা সরকার, গতকালকে আমি বলেছি আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ এবং বিক্ষোভে আরেকটা মনে হচ্ছে মানুষের ধারণা হয়েছে, বাস্তবটা দেখছি যে আমলারা সরকারকে অনেকখানি নিয়ন্ত্রণ করছে। এবং এই যে নানা প্রশ্নে, ভ্যাটের প্রশ্নে, করের প্রশ্নে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে আমলাদের একটা প্যারালেল সরকার চলছে কিনা, এরকম প্রশ্ন দেখা দিয়েছে। আবার ছাত্র তরুণরা, যেটা আমাদের আলোচক দুই নেতা তারা যেটা উল্লেখ করলেন, মানুষের পারসেপশন হচ্ছে এরকম। পারসেপশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পারসেপশনটা আপনি যদি 2-2-4 হতো আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না, কিন্তু পারসেপশন যদি হয়, ছাত্রদের নতুন প্ল্যাটফর্ম বা নতুন দলকে ডিরেক্টলি ইনডিরেক্টলি সরকার বা সরকারের থেকে যারা আছেন তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে তারা রাজনৈতিক তৎপরতা, তাদের যে ভাষা, শব্দ তারা যেটা প্রয়োগ করছেন, তার মধ্যে বিনয়ের জায়গাটা কিন্তু কমে যাচ্ছে। আমি দেখছি এক ধরনের দম্ভ অহমিকার প্রশ্ন, এক ধরনের ঔদ্ধত্যের শব্দ, বাক্য বা এমনকি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে। আমি নাগরিক হিসেবে উদ্বিগ্ন। আমার কন্যা একটা বিশ্ববিদ্যালয়ের টিচার বহু বছর ধরে, তো ওর ছাত্রদের ক্ষেত্রে বলছে যে ছাত্ররা প্রতিবাদ করবে, কোনো প্রশ্ন নেই, কিন্তু এটা করতে যে আমরা গোটা একটা প্রজন্মকে ভবিষ্যতের জন্য আমরা হারিয়ে ফেলছি কিনা। গোটা একটা যে শেষ করি না, নতুন প্রজন্ম অন্যায়ের ব্যাপারে কথা বলবেন, অডাসিটি দেখাবেন, প্রতিবাদ করবেন, বিদ্রোহ করবেন, বিপ্লব, এটা তো যৌবনের ধর্ম, তরুণের ধর্ম। একটা প্রশ্ন যখন প্রশ্ন ওঠে আপনার ভবিষ্যতের প্রশ্ন, তখন কি খুব বিখ্যাত কথা আছে যে আপনি মানে প্রবীণদের ঘাড়ে হাত রাখবেন, মানে তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞাকে আপনি যুক্ত করবেন, আর তারুণ্যের যে শক্তি, উদ্দীপনা, সেটাকে আপনি কিন্তু কাজে লাগাবেন। কিন্তু আপনি যেভাবে আবার ধরুন সমস্ত কিছুকেই, মানে যেভাবে নতুন ধরনের এক ধরনের দখলদারিত্বের এক ধরনের শব্দ, অন্যদের হুকুম করা, কমান্ড করা এক ধরনের শব্দ, এগুলো মানুষকে কিন্তু উদ্বিগ্ন করছে, উৎকণ্ঠার মধ্যে দিয়ে আসছে। এবং এই কাজে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কোনো মদত কাজ করছে কিনা, এই প্রশ্ন সমাজে নাগরিকদের নানা। ফলে হবে কি, যে অভ্যুত্থানে যুক্ত যে বিশাল প্রজন্মের যাদের একটা অফুরন্ত সম্ভাবনার জায়গাটা ছিল, সম্ভাবনাটা ডিরেইল হচ্ছে কিনা, এটা পথ হারিয়ে ফেলছে কিনা, আমার উদ্বেগটা এইখানে। ফলে আমরা চাই না যে অন্তর্বর্তী সরকার প্লিজ, অন্তর্বর্তী সরকার ব্যর্থ অথবা তারা কিন্তু বিতর্কিত হোক। আমি বলি না, বলছি এই সরকার তারা কিন্তু চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ, তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট। বিশেষ কোনো মতাদর্শ, বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো পলিটিক্স, বিশেষ কোনো কোটারি, বিশেষ কোনো মহলকে ডিরেক্টলি ইনডিরেক্টলি তাদের কোনো সমর্থন, মদত দেবার কথা না। তারা যদি এই মদত যদি জুগিয়ে যেতে চান, সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন ভবিষ্যতের নির্বাচনটা কিভাবে হবে, এই প্রশ্ন কিন্তু উঠে যেতে পারে। সেজন্য আমরা বলবো যে সরকারকে অনেক বেশি সচেতন হওয়া দরকার, দায়িত্বশীল হওয়া দরকার। ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, সমাজের সবাইকে আস্থার মধ্যে নিয়ে বোঝাপড়ার ভিত্তিতে তারা যদি এই জার্নিটা তারা যদি শেষ করতে না পারেন, তাহলে কিন্তু তাদের জন্য বিপদ,
এবং আমাদের জন্য কিন্তু নতুন যে আস্থার কথা আপনি বলছেন, সেই আস্থায় তো আসলে রাজনৈতিক দলগুলোকেও ফিরে আসতে হবে, এবং সেটি যে ইস্যুই হোক, যদি কোটা ইস্যু হয় কিংবা নির্বাচন ইস্যু হয়, সেই ইস্যুতেও তো আসলে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের মতকে পৌঁছতে হবে। মতবিরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর মাঝে, সেটাও খুব স্বাভাবিক। কিন্তু যেই আশঙ্কার কথা বলছিলেন সাইফুল হক, এক ধরনের ঔদ্ধত্য বাড়ছে কিংবা দূরত্ব বাড়ছে, এবং সেই দূরত্বে বাচনভঙ্গি কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার যে ধরন, সেখানে একটি বড় ফারাক আমরা লক্ষ্য করছি। বিএনপি আসলে এই বিষয়গুলো নিয়ে কতখানি চিন্তিত, সামনের দিনগুলোতে আসলে এই ধরনের ইস্যুগুলো নিয়ে বিএনপি কিভাবে ট্যাকেল দিবে সেটা কোনো ভেবেছেন কিনা আপনারা? সেই উত্তর নিব। তবে আরও একটি বিরতির সময় হয়েছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। এবিএম মোশাররফ হোসেন, এই যে নানান সময় আসলে বিভিন্ন ইস্যুতে আন্দোলন হচ্ছে, দাবি দেওয়া আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কোটা ইস্যু নিয়ে আমরা একটি বড় পরিবর্তন দেখেছি, রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে দেখেছি, রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যেতে দেখেছি। বিএনপি আসলে কি মনে করছে? বিএনপি আসলে এই কোটা প্রথা চায় নাকি চায় না? না, আমরা তো এই যেটা উচ্চ আদালত থেকে নির্ধারিত হয়েছে সে ব্যাপারে তো বিএনপি আগেই এটাকে মেনে নিয়েছে, সুতরাং এখানে নিয়ে কোনো প্রশ্ন নাই। বরং আমাদের কাছে যে প্রশ্নটা এখন আমরা করতে চাই যে এটা অন্য কোনো উইন্ডো আবার ওপেন হচ্ছে কিনা, ষড়যন্ত্রের অন্য কোনো দ্বার আবার উন্মোচন হচ্ছে কিনা, এই প্রশ্নটা আমরা দেখি ভবিষ্যতে কি দাঁড়াচ্ছে সামনে কয়েকটা দিন। এক আর আরেকটি আপনি যে কথা যে বিএনপি আগামী দিনে কীভাবে হ্যান্ডেল করবে, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি এবং তার নেতৃত্বাধীন যে রাজনৈতিক দলগুলি আছে তারা আগামী দিনের বাংলাদেশকে কিভাবে দেখতে চায় সেজন্য তারা কিন্তু রাষ্ট্র মেরামতের ইতিমধ্যে 31 দফা একটি কর্মসূচি প্রণয়ন করেছে। আমার মনে হয় 31 দফা যদি রাজনৈতিক বিএনপি যদি কখনো রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়, তাহলে আমার মনে হয় এ দিয়ে যে সংকটের কথা আপনি বলছেন এগুলি সমাধান করার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে কোটা নিয়ে আসলে আপনাদের সামনে কোনো একেবারে গ্রহণযোগ্য সমাধান কি আছে? না, কোটা আপনি স্পেসিফিক একটা জিনিস কেন বলতে চান? বরং আমরা মনে করি কোটার সমস্যার সমাধান হয়ে গেছে। বরং আরও যে জিনিসটা আমরা মনে করি আমাদের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক হলো আমাদের নারী, সেখানে নারীদের কিন্তু এই কোটার ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো একটা সময় এই নারীদের ক্ষেত্রেও প্রশ্ন উঠতে পারে। জি, শাহাদাত হোসেন সেলিম, বারবার আসলে নানানভাবে এই ইস্যুটিতে প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রশ্নবোধক কোথাও না কোথাও গিয়ে আমরা সেই প্রশ্নবোধক চিহ্নর দেখা পাচ্ছি। এই প্রশ্নবোধক চিহ্ন কখনো কি আসলে শেষ হবে? না, দেখুন, আমি সর্দার সাইফুল ভাইয়ের সাথে একমত যে আমরা একটা আশঙ্কায় আছি যে একটা প্রজন্ম আমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি কিনা একটা প্রজন্মকে। 1971 সালে যুদ্ধের পরে 16 ডিভিশন নামে একটা বাহিনী তৈরি হয়েছে, অর্থাৎ 16 তারিখের মুক্তিযোদ্ধা। এখন এখানে 36 দিনের আন্দোলনের পরে 37তম দিনে আমরা দেখেছি সমন্বয়কের ছড়াছড়ি। আমরা খুব আতঙ্কিত এই সমন্বয়কদেরকে নিয়ে। আমরা জেলা উপজেলা পর্যায়ে সমন্বয়ক দেখিনি, এখন ইউনিয়ন পর্যায়ে সমন্বয়ক। এখন আমাদের এলাকাতে, যেমন আমার জন্মভূমি লক্ষ্মীপুরের রামগঞ্জতে 300 বছরের পুরনো একটা ওরস এবং মেলা হয়। এখন একজন সমন্বয়ক ফোন করে একজন টিউনোকে বললো যে এখানে মেলা হতে পারবে না, পুরো প্রশাসনটা হিলে গেল। এখন ব্যাপারটা তো এরকম যদি হয় তাহলে তো একটা প্যারালাল গভর্নমেন্ট চলতেছে। আমি বলতেছি যেখানে উপজেলা পর্যায়ে আমাদের সমন্বয়ক ছিল না, সেখানে এখন ইউনিয়ন পর্যায়েও সমন্বয়কের ছড়াছড়ি। এটা আমাদের জন্য একটা আশঙ্কাজনক। এটা করে আমরা একটা বিরাট প্রজন্মকে আমরা শিক্ষা থেকে বিমুখ করতে পারছি কিনা। আপনার মনে আছে দিল্লিতে আন্না হাজারীর নেতৃত্বে একটা দুর্নীতি বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে এসে আজকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে আছে, তাকে এটা অভিনন্দন। কিন্তু আবার আপনি বলেন দিল্লি ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্র নেতা কানাইয়া কুমার সারা ভারতে যেখানে যেত হুমড়ি খেয়ে ছাত্ররা পড়তো তার বক্তব্য শোনার জন্য, এত সাবলীল ভঙ্গিতে বক্তব্য রাখতো। কিন্তু আপনার নির্বাচনে যখন বিহারে নির্বাচনে করেছে তার ভরাডুবি হয়েছে। আমরা ছাত্রদের সাফল্য চাই, কিন্তু তাদের মধ্যে অনেকের মধ্যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তারপরে কারো কিন্তু তারা মনে করছে তারা সরকার প্যারালাল সরকার। আমরা রাজনৈতিক দল হিসাবে একটা দাবি করলে তারা সেটা দেখি যে তারাই সেখানে, আমরা দাবি করছি সরকারের কাছে, সরকারে হয়ে তারা সেটা উত্তর দিচ্ছে। এটা কিন্তু ভালো দিক নয়। যে কারণে আমরা বলতে চাই যে এই লক্ষণগুলো থেকে বেরিয়ে আসার জন্য বর্তমান ডক্টর ইউনূস সাহেব যত দ্রুত একটা নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়, তাতে করে মঙ্গল। অন্যথায় কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের অসংখ্য থাকে এবং বিভিন্ন ইস্যু আসলে রাজনৈতিক সমীকরণগুলোকে পাল্টে দিতে পারে। সবসময় তো ইস্যু থাকবে। এই মুহূর্তে কি আসলে কোনো না কোনো ভাবে কোটা কেন্দ্রিক হয়ে যাচ্ছে? না, আমি মনে করি না কোটা কেন্দ্রিক হচ্ছে না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কোটার তো এটা ইম্পর্টেন্ট ইস্যু। কোটা আজকে আছে, 5-10 বছর পর এটাকে আমরা পুনর্মূল্যায়ন করব। একটা সময় কোটার হয়তো প্রয়োজন নাও হতে পারে। আবার দেখলাম যে এক সংস্কার কমিশন তারা আবার পার্লামেন্টে মনোনয়ন দেবার ক্ষেত্রে তরুণদের জন্য 10% আবার তারা কোটা রাখার একটা
প্রস্তাব তারা আবার দিয়েছেন। আবার দেখছি পরোক্ষভাবে কোটার একটা ভূত সংস্কার কমিশনের ঘাড়ে আবার একটা ভূত আবার চেপেছে। কোটাটা করা হয়েছিল যারা বিশেষভাবে যাদেরকে ক্ষমতায়ন দরকার, যারা অনগ্রসর, নানা কারণে যে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য। আমাদের তরুণরা নিশ্চয়ই সুবিধা বঞ্চিত কোনো অংশের মধ্যে পড়েন না। ভূতটা নামবে কি করে? তাদের জন্য হ্যাঁ আমি নামাবো। না আমি ভূতটা নামবে একটা পলিটিক্যাল কনসেনসাসের ভেতরে। ভূত আমরা কোনো ঝাড়ফুঁক দিয়ে তো আর ভূত নামানো যাবে না, যদি ঝাড়ফুঁকের প্রচলন এখনো পর্যন্ত কিন্তু আছে। কিন্তু এখানে একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। আমি গুরুত্বপূর্ণ সময় যেহেতু কম, আমি মনে করি আমাদের জন্য হিস্টোরিক্যাল একটা সুযোগ তৈরি হয়েছে। ৭২-এর আমাদের ব্যবস্থাটা ভেঙে পড়েছে। বাস্তবে আসলে আমরা এই ছাত্র শ্রমিক জনতার এই যে ১৬ বছর ৩৬ দিনের যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, এটা বাংলাদেশকে এটা একবিংশ শতাব্দীর দিকে নিয়ে যাওয়ার জন্য একটা মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সমাজে নেওয়ার একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। কারো হঠকারিতায় এই সম্ভাবনা যদি নষ্ট হয়ে যায়, কারো অতিকথন, কারো বাড়াবাড়ির জন্য, কারণ কোনো কিছু যে আপনি বিখ্যাত কথা আছে না আমার ঋষির, কারণ যা কিছু অতিরিক্ত সবটাই বেশ। যখন বাড়াবাড়ি করেন তখন কোনো অংশের মানুষ এটাকে গ্রহণ করতে পারে না। সুতরাং এইটুকু হিসাব রাখা দরকার। আপনি আপনার যৌক্তিক, লজিক্যাল, সামাজিক এই জায়গাটার মধ্যে থাকেন, একটা বোঝাপড়া তৈরি করেন। বাংলাদেশের ১৬ বছর ধরে মানুষ যে একটা প্রতিনিধিত্বশীল সরকারের অপেক্ষা করছিল, আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করে যদি সরকারে যেতে পারি, সরকারও রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে। সরকারকে ধন্যবাদ জানিয়ে সামনের দিকে আমরা এগোতে পারবো। কোটা ইস্যুর সামনে আমরা সহজ কোনো সমাধান দেখতে পাচ্ছি কিনা? আমার কাছে আপনি যতটুকু আমরা আজকে এটাকে গুরুত্ব দিয়ে আলোচনা করছি, আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু আগামী দিনে হবে। জি, অর্থাৎ বিএনপি আসলে এই পুরো ইস্যু নিয়ে খুব একটা চিন্তিত নয়, আমরা সেটি বলতে পারি। সেই আমাদের বলার সুযোগ আছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। নিশ্চয়ই আগামী পর্বেও আবার আমরা ফিরবো রাত ১০টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন ২৪ ঘন্টা।